প্রশান্ত বিহার বোঝেন। একটা জিনিস লক্ষ্য করেছিলাম আমি, যে প্রচন্ড জেদ, যে আমি মাটি কামড়ে পড়ে থাকবো, আমি কিন্তু এই মাটি ছেড়ে যাব না। মিডিয়ার একাংশ বলছে এই যে বাঁকিপুরের যে জয়টা, ইটস জাস্ট আ ফ্লুক, ভাগ্য ভালো ছিল, জিতে গেছে। বাঁকিপুর বিধানসভা কিন্তু আপার কাস্ট ডমিনেটেড একটা বিধানসভা, এবং এখানে বিহারের মধ্যে অন্যতম সবচেয়ে লিডারের বিধানসভা। উচ্চ বর্ণের ভোটার যারা, তারা একটা বড় সংখ্যায় প্রশান্তকে কিন্তু এবার ভোট করেছে। সেই জায়গা থেকে প্রশান্তের দিকটা কিন্তু একটা সিগনিফিকেন্ট। তোমরা যখন কাজ করছিলে, তুমি সিস্টেমের কথা বলছিলে বলে আমার এটা স্ট্রাইক করলো মাথায়, তোমরা যখন কাজ করছিলে, ডিড হি এভার শেয়ার হিজ ভিশন অফ বিহার? প্রশান্তের বিহারের ভিশন খুবই সিম্পল, যে বিহারের মানুষ যে ইস্যুগুলো নিয়ে ভোট দেন, সেই ইস্যুগুলোর জন্যই বিহারের মানুষের জীবনে সমস্যা আছে। প্রশান্ত নিজে বেতিয়াতে, পশ্চিম চম্পারণের বেতিয়া থেকে ভিতারবা গান্ধী আশ্রম, যেখান থেকে গান্ধীজি সত্যাগ্রহ শুরু করেছিলেন, যাত্রা শুরু করেছিলেন, সেই গান্ধী আশ্রম থেকে উনি পদযাত্রা শুরু করলেন। এটা হচ্ছে 2রা অক্টোবর 2022 পদযাত্রা শুরু করেন। 2 বছর উনি টানা সেই পদযাত্রা নিয়ে বিহারের বিভিন্ন জেলায় জেলায় ঘুরলেন। ডু ইউ থিঙ্ক দ্যাট ওয়ান পার্সন ক্যান চেঞ্জ আ লট? নমস্কার, টি4 টেলসের আরেকটি এপিসোডে আপনাদের স্বাগত। এখন সংবাদ মাধ্যম বা খবরের দিকে চোখ রাখলেই যার নাম আমরা সব জায়গায় দেখতে পাচ্ছি, উনি হচ্ছেন প্রশান্ত কিশোর। কেন দেখতে পাচ্ছি? কারণ বাঁকিপুর বাই ইলেকশনে উনি বিজেপির তথাকথিত গড়ে বিজেপিকে হারিয়েছেন। আজ আমাদের অতিথি শুভদীপ পান। শুভদীপ দা হ্যাজ ওয়ার্কড ভেরি ক্লোজলি উইথ প্রশান্ত কিশোর। ইনফ্যাক্ট শুভদীপ দার ম্যানেজার ছিলেন প্রশান্ত কিশোর। তো শুভদীপ দা, এক্স ম্যানেজারকে কনগ্রাচুলেট করেছো? দেখ, সেইভাবে প্রশান্তের সঙ্গে আমি যখন কাজ করি, সেই সময় আমি একটা কনসাল্টিং ফার্মে কাজ করতাম। সেই সময় সেই কনসাল্টিং ফার্ম সেই রাজ্যে ছিল, প্রশান্তের সঙ্গে কাজ হয়েছে। কোথায়, মানে বিহারেই ছিল? হ্যাঁ, আমি এমনি একটা প্রফেশনাল সামাজিক মাধ্যমে কংগ্রাচুলেশন লিখে পোস্টও করেছি। উনি অনেকটা এগিয়ে গেছেন, আমাদের মতো অনেক লোকের সঙ্গে উনি কাজ করেছেন। প্রচুর লোক যারা কনসাল্টিং ফিল্ডে আছে, পলিটিক্যাল হোক, বিজনেস কনসাল্টিং ফিল্ডে হোক, তাদের সঙ্গে বহুদিন কাজ করেছেন প্রশান্ত। তো আলাদা করে কংগ্রাচুলেশন বলা হয়েছে বিভিন্নভাবে, কিন্তু সেই অর্থে আমি তো ওই স্পেস থেকে একটু অনেকটা সরেই এসেছি, তো সেই জন্য আমার ব্যক্তিগতভাবে খুব ভালো লাগার জায়গা আছে। তো সেই ভালো লাগার জায়গা থেকেই যেটুকু সমাজ মাধ্যমেও বলা। এই যে ব্যক্তিগত ভালো লাগার জায়গাটা তৈরি হয়েছে কারণ তুমি তো ওনার সাথে অনেকদিন কাজ করেছো। মিডিয়ার একাংশ বলছে এই যে বাঁকিপুরের যে জয়টা, ইটস জাস্ট আ ফ্লুক, ভাগ্য ভালো ছিল, জিতে গেছে। হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট ইট? ইজ ইট রিয়েলি আ ফ্লুক? দেখ, এটার জন্য বুঝতে হবে দুটো জিনিস। আমি নিজে বিজনেস কনসাল্টিং এর ছাত্র, স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টের ছাত্র হিসাবে আমি যেটুকু বুঝি সেটা সেইভাবে ভেবে একদম দেখেছি। একদম। প্রশান্ত যখন দলটা তৈরি করে, প্রথমে তো প্ল্যাটফর্ম মুভমেন্টের মাধ্যমে, পদযাত্রার মাধ্যমে পুরো বিহারে একটা সচেতনতা গড়ে তোলার কাজ করে। সেখানেও কিন্তু পজিশনিং এর দিক থেকে উনি কিন্তু এডুকেশনের ফরে ছিলেন। বিহার থেকে পলায়ন যেটা হয়, যেখানে প্রচুর পরিযায়ী শ্রমিক যাদের আমরা বলি, তারা প্রচুর পরিযায়ী শ্রমিক বাইরে কাজ করতে যান। স্কিলড আনস্কিলড দু ধরনের লেবারই তো বেরিয়ে যায় বিহার থেকে। হ্যাঁ, স্কিল, মানে স্কিল ডেভেলপমেন্ট নিয়েও সমস্যা রয়েছে বিহারের মধ্যে। বিহারের মানুষ সাধারণত অ্যাসপায়ার করেন একটু বাইরে দেখার, মানে স্টেটের মধ্যে অপরচুনিটি কম খোঁজেন। এবার সেটা নিয়েও তিনি খুব ভোকাল ছিলেন। এবার আমার আমার কেন মনে হচ্ছে এটা ঠিক ফ্লুক নয়, তার থেকেও বেশি কিছু। তার কারণ হচ্ছে প্রশান্তের ইলেকশন সিম্বল ছিল স্কুল ব্যাগ। স্কুল ব্যাগ, এডুকেশনের সঙ্গে পজিশনিং। এবার দেশ জুড়ে যখন এডুকেশন নিয়ে, রিফর্ম নিয়ে আন্দোলন চলছে, কথা চলছে, তখন দেশের মানুষের মধ্যে স্বাভাবিকভাবে একটা ইন্ডিয়ান এডুকেশন সিস্টেমকে রিফর্ম করতে হবে, তা নিয়ে কথা চলছে। সেই সময়ই বাঁকিপুর উপনির্বাচন হচ্ছে, এবং সেখানে প্রশান্তের মতো মানুষ, যিনি এডুকেশনে বহুদিন ধরে এই স্ট্র্যাটেজিক পজিশনিংটাকে বজায় রেখেছেন, তিনি লড়ছেন। সেটা একটা বড় ফ্যাক্টর বলে মনে করি।
দু নম্বর কথা, একটা ফ্যাক্টর আমার মনে হয়েছে ব্যক্তিগতভাবে, যদি পলিটিক্যাল সায়েন্সের দিক থেকে দেখি, যে উচ্চ বর্ণের ভোটার যারা, তারা একটা বড় সংখ্যায় প্রশান্তকে কিন্তু এবার ভোট করেছেন। যেটা স্বাভাবিক, অন্যভাবে বলতে গেলে যদি বলা যায়, তাহলে ঠিক বিজেপির কোর ভোটার বলে অনেক সময় চিহ্নিত হয়, একদম। অনেক সময় এনডিএ এর, বিশেষ করে বিহারে তো বিজেপি তথাকথিতভাবে 7 বছর 8 বছরের একটা ফেনোমেনা হিসাবে গ্রো করেছে, কিন্তু তার আগেও যদি বলি এনডিএ এর একটা কোর ভোটার। বাঁকিপুর বিধানসভা কিন্তু আপার কাস্ট ডমিনেটেড একটা বিধানসভা, এবং এখানে বিহারের মধ্যে অন্যতম সবচেয়ে লিটারেট বিধানসভা, সব মানে থেকে পশ জায়গা। এটা বোধহয় পাটনা ওয়েস্ট ছিল, যেটা ডিলিমিটেশনের পরে বাঁকিপুর হলো। হ্যাঁ। তো এবার খুবই পশ জায়গা। আমি বিহারে থেকেওছি বহুদিন, মানে বিহারের পাটনায় থেকেছি বহুদিন। তো তাতে আমি বাকিপুর জায়গাটাই ওই ধরনের, এরকম নয় যে প্রচুর ডেভেলপ জায়গা, সব সমস্যার সমাধান হয়ে গেছে, এরকম নয়, কিন্তু বিহারের যদি তুই বিচার করিস, তাহলে বাকিপুর সেই তার মধ্যে আসে, যে একটা অন্যতম পশ বিধানসভার মধ্যে। কিন্তু এর মধ্যেও কিন্তু মার্জিনাল মানুষজন রয়েছেন, যারা প্রান্তিক মানুষজন রয়েছেন, যারা সেই অর্থে ডেলি ওয়েজ আর্নার রয়েছেন, তারাও রয়েছেন, কিন্তু একটা বড় ইয়ে আছে। সেই জায়গা থেকে প্রশান্তের জিতটা কিন্তু একটা সিগনিফিকেন্ট জিত। এটা তুমি সিগনিফিকেন্ট কেন বলছো? বিকজ ডু ইউ থিঙ্ক দ্যাট ইটস সেন্ডিং আ বিগার মেসেজ? বিগার মেসেজ বলতে প্রশান্ত আরেকটা জিনিস করেছেন। প্রশান্ত এটা বলেন যে, আমি যেটুকু ফলো করি এখন তো ওই অর্থে, সেই অর্থে তো ইনভলভ নই, প্রায় 1.5 বছর 2 বছর হতে চললো, সেই অর্থে ইনভলভ নই, কিন্তু একটা জিনিস প্রশান্তের কি, প্রশান্ত বলেন যে যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন এই মুহূর্তে বিহারে, তার সম্বন্ধে বিভিন্ন রেফারেন্ডাম আগেনস্ট সম্রাট চৌধুরী, হ্যাঁ, এটা নিয়েও কথা বলেছেন উনি। তো সেই একটা ক্লিন পলিটিক্স, একটু এডুকেশন ওরিয়েন্টেড পলিটিক্স, ডেভেলপমেন্ট ওরিয়েন্টেড পলিটিক্স, সোশ্যাল মোবিলিটি হিসাবে এডুকেশনকে দেখা, মানে এডুকেশন এখন সত্যি তো তাই, যে এডুকেশন এখন সোশ্যাল মোবিলিটির একমাত্র বা সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম। মানে একটা শ্রেণীর মানুষের কাছে, মধ্যবিত্ত মানুষ, নিম্ন মধ্যবিত্ত মানুষ বা নিম্নবিত্ত মানুষের কাছে এডুকেশনই সোশ্যাল মোবিলিটি দেয়, তাছাড়া বাকি কোনো জায়গায় মোবিলিটি দেয় না। তুই যদি বিজনেস করতে যাস, তোর ক্যাপিটাল লাগবে। তুই যদি অন্য কোনো ছোট ফার্ম খুলতে চাস, কিছু করতে চাস, তার জন্য গভর্নমেন্ট কন্ট্যাক্ট লাগবে, বড় নেতাদের সঙ্গে পরিচয় লাগবে, কিন্তু এডুকেশনে সেটা লাগে না। এডুকেশন কোথাও গিয়ে সেই সোশ্যাল মোবিলিটিটাকে প্রোভাইড করে। তো সেটার জন্য আমার মনে হয় সেই জিনিসটাকেও পজিশন করেছে সেখান থেকে দাঁড়িয়েছে। তুমি তো যখন প্রশান্ত বিহারে 21 ইলেকশনের পরে, যখন মুখ্যমন্ত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে 21-এ উনি জেতালেন, তারপরে উনি ডিক্লেয়ার করলেন যে না, আমি আর এই কোট অ্যান্ড কোট কনসাল্টিং স্পেসে থাকবো না। দেন হি গোজ টু বিহার অ্যান্ড স্টার্টস হিজ জার্নি। তুমি তো সেই জার্নিটা দেখেছো। আমি গেছিলাম, সেই টিমের একটা অংশ ছিলাম, গেছিলাম। হ্যাঁ। হোয়াট ওয়াজ দ্য ফার্স্ট স্টেপ দ্যাট হি টুক? মানে একটা বিহারের মতন রাজ্যে, যেটাতে অনেক সমস্যা রয়েছে, জাতিগত সমস্যা রয়েছে, পলায়ন একটা বড় সমস্যা, সেইখানে উনি যখন নিজেকে পজিশন করছেন, তুমি যেটা বলছিলে, হোয়াট ওয়াজ দ্য ফার্স্ট স্টেপ দ্যাট হি টুক টু গেজ দ্য পালস অফ বিহার? দেখ, এটা কিন্তু মানে আমি তাদের সঙ্গে ইনভলভ ছিলাম খুবই কম সময়ের জন্য, 3.5 বছরের জন্য। সেটা কম সময় না, যথেষ্ট সময়। কিন্তু তাহলেও মানে আমি যেটা বুঝেছি, এটা অনেক দিন ধরেই প্রশান্ত আছেন। প্রশান্ত 2015 সালে নীতিশ কুমারকে সাহায্য করেছিলেন মহাগঠবন্ধন করে বিহারে জিততে। ও তো তারপর তোমার জেডিইউর ভাইস প্রেসিডেন্টও ছিল। জেডিইউর ভাইস প্রেসিডেন্ট ছিলেন। তারপরে সিএএনআরসির সময় মত পার্থক্য হয়, সেখান থেকে প্রশান্ত বেরিয়ে আসেন। কিন্তু একটা কোথাও গিয়ে ইয়ে হয় যে প্রশান্ত কিন্তু বিহারকে প্রথম থেকে বোঝার চেষ্টা করতেন। প্রশান্ত একটা উদ্যোগ শুরু করে নিউ টিন পলিটিক্স বলে, ওয়াইআইপি। এটা 2019-20 সাল নাগাদ। সেখানে বিহারের প্রচুর মানুষ, যারা যুবকদের মধ্যে, মানে বিশেষ করে ফ্রম এনিওয়ে অ্যারাউন্ড 22, 28, 30 এজের মধ্যে যারা রয়েছে, তাদেরকে ট্রেন করা পলিটিক্স সম্বন্ধে, কিভাবে তারা পলিটিক্যাল বক্তব্য রাখবে, পঞ্চায়েত ইলেকশন পিআরআই স্ট্রাকচারে তারা কিভাবে যোগদান করতে পারে, সেগুলো নিয়ে মানুষকে কিন্তু সুযোগ সুবিধা দিতেন। তার বিনিময়ে কিন্তু উনি কোনো এরকম করতেন না যে তার বিনিময়ে তোমরা কিছু দাও, এরকম মানে প্রপার বিহারকে বোঝার জন্য এরকম করতেন। এবং প্রশান্ত বিহার বোঝেন, যেটুকু আমার মনে হয়েছে, এখনো যে দেখে যেটুকু মনে হয়, প্রশান্ত বিহার বোঝেন। সেটা বুঝেই উনি নেমেছিলেন। এবং
একটা জিনিস লক্ষ্য করেছিলাম আমি, যে প্রচন্ড জেদ, যে আমি মাটি কামড়ে পড়ে থাকবো, আমি কিন্তু এই মাটি ছেড়ে যাব না। আমি বিহারের ছেলে, আমি অনেককে সাহায্য করেছি, বড় বড় নেতাদের ফ্রম 2012-14, পরে 2021-2019 অনেক বড় বড় লিডারদের সাহায্য করেছি, কিন্তু আমি বিহারের ছেলে, আমি বিহারকে কিছু দিতে এসেছি, আমি বিহারকে সেই জিনিসটা দেব। মানে এটার মধ্যে কিন্তু আমি মানে যেটুকু লক্ষ্য করেছি, বড় টিম ছিল আমাদের সেখানে। আম, আম, তো এরকম হতে পারে, অনেক অনেক ক্ষেত্রে হয় যে কেউ একজন খুব প্রিচ করে সামনে এক কথা, আর অন্য কথা পিছনে ব্যাকগ্রাউন্ডে অন্য কিছু চলে, কিন্তু ওনার মধ্যে কিন্তু এই অনেস্টিটা আছে, যে উনি কিন্তু সত্যি বিহারকে কিছু দিতে এসেছিলেন এবং মাটি কামড়ে পড়ে থাকবেন সেটা সিদ্ধান্ত নিয়েছিলেন। আমি বুঝলাম যে মানে হয় না যে মাতৃভূমির জন্য কিছু করব, সেটা তো একটা বড় অ্যাসপিরেশনাল ফ্যাক্টর, বাট যখন বিহারের মতন রাজ্যে কেউ একজন গিয়ে নিজেকে পলিটিক্যালি এস্টাবলিশ করতে চাইছে, তার সামনে তো প্রতিকূলতা প্রবল, অনেক প্রতিকূলতা। ওখানে রুলিং পার্টি রয়েছে, ওখানে অপোজিশন, এস্টাবলিশড অপোজিশন রয়েছে, একটা পলিটিক্যাল স্ট্রাকচার আছে তাদের। প্রশান্তের কাছে তো কিছুই ছিল না। তো এই যে জানসুরা যে যাত্রাটা, এটা শুরুটা কোথা থেকে হলো? মানে হাউ ডিড ই স্টার্ট বিল্ডিং স্টেপ বাই স্টেপ? প্রচুর বিহারের মানুষ রয়েছেন যারা ইনফ্লুয়েন্সার হিসাবে কাজ করে। ইনফ্লুয়েন্সার মানে আমি বলতে চাইছি, ধর ডাক্তার, ধর আইএস অফিসার, ধর শিক্ষিত মানুষ, যাদের সমাজে মর্যাদা রয়েছে, সেই অর্থে মানুষ গ্রহণযোগ্যতা আছে। শোনেন, তাদের কথা গ্রহণযোগ্যতা রয়েছে, তাদের সঙ্গে প্রশান্ত কানেক্ট করতে আরম্ভ করলেন। এবং প্রশান্ত যখন মুভমেন্টটা শুরু করলেন, তখন তারাও অনেকে জুড়তে শুরু করলো। প্রশান্ত নিজে বেতিয়াতে, পশ্চিম চম্পারণের বেতিয়া থেকে ভিতারবা গান্ধী আশ্রম, যেখান থেকে গান্ধীজি সত্যাগ্রহ শুরু করেছিলেন, যাত্রা শুরু করেছিলেন, সেই গান্ধী আশ্রম থেকে উনি পদযাত্রা শুরু করলেন। এটা হচ্ছে 2রা অক্টোবর 2022 পদযাত্রা শুরু করেন। 2 বছর উনি টানা সেই পদযাত্রা নিয়ে বিহারের বিভিন্ন জেলায় জেলায় ঘুরলেন, মানুষদের সঙ্গে কথা বললেন। প্রত্যেক একদিন বেরোতেন, বেরিয়ে পুরো মানে 3 থেকে 4টে বিভিন্ন পাড়ায় তার মিটিং থাকতো প্রত্যেক দিন, এবং সেই মানুষদের সঙ্গে কথা বলতেন, তাদের অসুবিধা বুঝতেন, স্থানীয় স্কুল দেখতেন, হসপিটাল দেখতেন, পুরো বুঝে একটা মানে সেন্স অফ ডেমোক্রেসি নিয়ে বেরিয়েছিলেন। এবং উনি মনে করেন যে ভারতবর্ষে যতজন মানুষ আছেন যারা বিভিন্ন পলিটিক্যাল ফিলোসফিতে কাজ করেছে, তাদের সবাইকে কোথাও না কোথাও গান্ধী এক জায়গায় আনতে পারে। কিরম ভাবে? উনি মনে করেন যে সোশ্যালিস্টদের গান্ধী এক সময় ধারণ করতেন, আম্বেদকারদের গান্ধী এক সময় ধারণ করতেন। বিভিন্ন মানে এই যে প্লুরালিস্টিক সোসাইটিতে আমরা বাস করি ভারতবর্ষে, তাদের প্রত্যেককে কোথাও গিয়ে গান্ধী কানেক্ট করার ক্ষমতা রাখে। দেখো, আজকের দিনে দাঁড়িয়ে না অনেক কিছু দেখা যায়, যেরকম গান্ধীকে লেজিটিমাইজ করে দেওয়ার চেষ্টা একটা হয়, হ্যাঁ, কিন্তু সেইখানে গান্ধীকেই একদম সেই, তাকে বলে ধ্রুবতারা, নর্থ স্টার বানিয়ে নিয়ে একটা আন্দোলন তৈরি করা, একটা পদযাত্রা করা, দেন গান্ধীর জন্মদিনে তার পার্টি লঞ্চ করা, এই যে পুরো গান্ধিয়ান ফিলোসফিটা, এইটার সাথে প্রশান্ত কিশোরের যে কোর অডিয়েন্স, তারা রিলেট করতে পারে? আমার মনে হয় না উনি অডিয়েন্স গ্যাদার করার জন্য এসেছেন, কোথাও গিয়ে একটা হ্যামারিংও কাজ করে। এই যে সাহসটা দেখানো, যে একটা নতুন পলিটিক্যাল পার্টি বা রাজনৈতিক আন্দোলন করে আমি একটা রাজনৈতিক দল তৈরি করছি, সেখানে আমি গান্ধীকে নিয়ে লড়ছি, এই সাহসটাও কোথাও গিয়ে ইম্পর্টেন্ট। এবং মানুষের কাছে স্টেপ ফরওয়ার্ড আমি নিজের ফিলোসফি নিয়ে যাচ্ছি, গান্ধীর ফিলোসফি নিয়ে যাচ্ছি, এটাও কোথাও ইম্পর্টেন্ট। এই সাহসটাই হয়তো মানুষ আস্তে আস্তে রিওয়ার্ড করতে শুরু করেছে। 2025-এ যখন বিহার ইলেকশন হলো, তখন জানসুরাজ ডিডন্ট গেট আ সিঙ্গেল সিট, লিটারালি ওয়াশড আউট হয়ে গেল। 8 মাসের মধ্যে প্রশান্ত কিশোর উইন্স বাঁকিপুর। দেখ, আর সেই সময় আমি আবার বললাম, আমি হ্যাঁ, তুমি ছিলে না, আমি হ্যাঁ, এগ্রিড। কিন্তু তাহলে আমি যেটুকু বুঝেছি সেটা হচ্ছে নভেম্বর মাসে, যখন প্রশান্ত, একটা অ্যান্টিসিপেশন ছিল বিহারের মানুষের মধ্যে যে প্রশান্ত কোন একটা সিট থেকে লড়বেন এবং সেখান থেকে বিহারের মানুষজন একটা ভোট দেবেন, হাওয়া কিন্তু ছিল। এরকম বলছি না যে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যেতেন, কিন্তু একটা হাওয়া ছিল। প্রশান্ত যে দাঁড়ালেন না, সেটার জন্য অ্যান্টি ক্যাম্পেইন কিন্তু বিজেপির তরফ থেকে হয়েছে, আরজেডির তরফ থেকেও হয়েছে, কংগ্রেসের তরফ থেকেও হয়েছে। সেটা কিন্তু ব্যাকফায়ার করলো ওনার জন্য। সেই ভুলটা আমার মনে হয় কোনোভাবে গিয়ে শুধরানোর একটা বড় সুযোগ ছিল এই মুহূর্তে বাকি করে, সেটা উনি শুধরে নিয়েছেন। এই যে এখন
হয় না যে কিছু লোক দে পিন দেয়ার হোপস অন ওয়ান পার্সন, যে প্রশান্ত এসে গেছে, মানে এবার থিংস উইল স্টার্ট চেঞ্জিং ইন বিহার। তো ডু ইউ থিঙ্ক দ্যাট ওয়ান পার্সন ক্যান চেঞ্জ আ লট? দুটো ভিউ হয়, একটা ডিটারমিনিস্টিক ওয়েতে আর একটা এজেন্সি ওরিয়েন্টেড ওয়ে। ডিটারমিনিস্টিক ওয়েতে কি, যে এনভায়রনমেন্ট সবকিছু নির্ধারণ করে দিচ্ছে, যেরকম ভাবে চলছে এনভায়রনমেন্ট পরবর্তী শাসককে নির্বাচন করে দেবে, এনভায়রনমেন্ট পরবর্তী মানুষকে নির্ধারণ করে দেবে এবং পুরোটাই এনভায়রনমেন্ট ওরিয়েন্টেড হবে। আরেকটা ভিউ হয় এজেন্সি ভিউ। তো সেই এজেন্সি ভিউতে কি হয়, এই যে পুরো এনভায়রনমেন্টটা চলছে, সেখানে কেউ এজেন্ট অফ চেঞ্জ হিসাবে আসতে পারে এবং সেই এজেন্ট অফ চেঞ্জ এসে যে ইকুয়েশন গুলো রয়েছে, যে মানুষ যেভাবে ভাবে সেটাকে প্রভাবিত করার চেষ্টা করতে পারে, বা পজিটিভলি হোক নেগেটিভলি হোক সেটাকে একটা ডাইরেকশনে গাইড করতে পারে। সম্ভব। মানে তুমি কি এজেন্ট অফ চেঞ্জ ভাবছো পিকে কে? খানিক তো তাই। সে রিলিজিয়ানের নামে, ধর্মের নামে ভোট চাইছে না, সে কাস্টের নামে ভোট চাইছে না, সে কোনো পার্টিকুলার আইডেন্টিটি পলিটিক্স করতে চাইছে না, সে কোনো এমন প্রতিশ্রুতি দিচ্ছে না যেটা সম্ভবপর নয়, সে ওয়েলফেয়ারের কথা বলছে না, সে ইউনিভার্সাল গ্যারান্টি ইনকাম গ্যারান্টি স্কিমের পাইয়ে দেওয়ার কথা বলছে না। সে বলছে আমি একটা সিস্টেম বানাতে চাই, যে সিস্টেম আপনাদেরই বানাতে হবে, একসঙ্গে এসে সেই সিস্টেমটা বিহারের ওভারঅল যে পরিস্থিতি বা সমস্যাগুলো, সেই সমস্যাগুলো তুলে ধরবে। তোমরা যখন কাজ করছিলে, তুমি সিস্টেমের কথা বলছিলে বলে আমার এটা স্ট্রাইক করলো মাথায়, তোমরা যখন কাজ করছিলে, ডিড হি এভার শেয়ার হিজ ভিশন অফ বিহার? মানে বিহারকে সে কিভাবে গড়তে সেটা চায়? আমাদের সঙ্গে শেয়ার করতে হবে না, আমরা তো খুব টেকনিক্যাল পার্সন, টেকনিক্যালি দেখেছি, আমার যে ব্যাকগ্রাউন্ড সেই এক্সপার্টিস নিয়ে গেছি কাজ করতে, সেগুলো হ্যাঁ, তোমার এক্সপার্টিস তার ভিশনে গিয়ে ফিট হচ্ছে বলে তো তুমি সেই টিমে আছো, তাই না? তো সেই ভিশনটা কি ছিল? বিহারের ভিশন খুব সিম্পল। আমার যেটুকু মনে হয়েছে, প্রশান্তের বিহারের ভিশন খুবই সিম্পল, যে বিহারের মানুষ যে ইস্যুগুলো নিয়ে ভোট দেন, সেই ইস্যুগুলোর জন্যই বিহারের মানুষের জীবনে সমস্যা আছে। বিহারের, আচ্ছা, এবং সেটা একটু ইলুসিডেট করো। মানে টু সাম এক্সটেন্ট বাকি রাজ্যের জন্য সত্যি। আমি যদি ম্যানিফেস্টো দেখে বা প্রতিশ্রুতি দেখে ভোট দিই, যে আমি বছরে এই টাকাটা আমাকে সরকার দেবে, সেই জন্য এই ভোট দিলাম, আমার একটা পার্টিকুলার আইডেন্টিটিকে কিছু পাইয়ে দেবে সেটার জন্য ভোট দিলাম, জাতি পলিটিক্স তো খানিক, হ্যাঁ। তো আমার পার্টিকুলার কোনো সিস্টেমে আমার লোকের জন্য বেশি জায়গা হবে, সেটার জন্য ভোট দিলাম, সেটার জন্যই কিন্তু পরবর্তীকালে সমস্যা, এটা প্রশান্তের কথা। এবং উনি পাবলিকলিও এখনো বলে থাকেন। উনি যেটা বলছেন যে সিস্টেমটাকে বদলাতে হলে আপনি যদি এডুকেশনের জন্য ভোট দেন, তবেই আপনি এডুকেশন পাবেন। আপনি যদি হেলথ কেয়ারের জন্য ভোট দেন, তবেই আপনি হেলথ কেয়ার পাবেন। আপনি যে পার্টি বা যে সরকার আপনাকে যে প্রতিশ্রুতি দিচ্ছে, সেটার কারণে যদি আপনি, যেটার কারণে আপনি ভোট দেবেন, সেটা নিয়েই কাজ হবে। কারণ কি, আজকের ডেটে ক্রেডেন্স গুড বলে দুটোকেই, হেলথ এবং এডুকেশন দুটোকেই ক্রেডেন্স গুড বলে। ক্রেডেন্স গুড কেন বলে, যে যিনি তোকে প্রোভাইড করছে সে তোর থেকে বেটার জানে যে তোকে বেটার প্রোভাইড করছে কিনা। ধর তুই ডাক্তার দেখাতে গেলি, ঠিক আছে, তোর শরীর খারাপ হলো, ঠিক আছে, তুই বুঝতে পারবি যে ডাক্তার তোর সঠিক চিকিৎসা করেছে কিনা, নাকি ডাক্তার জানবে যে তোর সঠিক চিকিৎসা করেছে কিনা? মানে আমি তো প্রথমে বুঝতে পারবো না, আমি রেজাল্টে বুঝতে পারবো, আমি ইনস্ট্যান্ট তো বোঝার কোনো জায়গা নেই। রেজাল্টেও বুঝতে পারবি না। রেজাল্ট ধর সবসময় চিকিৎসার উপর তো রেজাল্ট নির্ভর করে না, কিন্তু ডাক্তার ঠিক ইন্টেনশন নিয়ে চিকিৎসা করেছে কিনা সেটা তুই কি করে বুঝবি? ইম্পসিবল আমার জন্য। বুঝতে পারবি না, তার মানে তার উপর নির্ভর করতে হচ্ছে। হ্যাঁ, মানে আমি তো তার ফিল্ডে জিরো না নলেজে, সেই জন্যই তো ক্রেডিট, যে প্রোভাইড করছে তার উপর তোকে নির্ভর কারেক্ট কারেক্ট কারেক্ট, কমপ্লিটলি ডিপেন্ডেন্ট। হ্যাঁ, এডুকেশন সেই অর্থে ক্রেডেন্স গুড না, কিন্তু মেরিট গুড তো বটেই। ওনার কথা হচ্ছে যে এই দুটো দিয়েই আমি গড়ে তুলবো, যেটা দিয়ে বিহারে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন আসবে। আমি সফট স্কিল এবং স্কিল ডেভেলপমেন্ট দুটোই বিহারের অন্তর্বর্তী রাজ্যের মধ্যে করব, এবং সেখান থেকে হিউম্যান ক্যাপিটালের জন্য প্রচুর ইন্ডাস্ট্রি বিহারে আসবে। আচ্ছা, তো এই যে নতুন একটা সিস্টেম তৈরি করা, তো এই সিস্টেমটাকে তৈরি করতে গেলে দেখো বাঁকিপুর, যেটা তুমি প্রথমে বলছিলে, ইট বিলংস টু দ্য এলিটস অফ বিহার। নট ট্রুলি এলিট, সেখানে মার্জিনাল লোকজনও রয়েছে। আচ্ছা, বাট মোস্ট, মানে ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট এলিট সিটস অফ বিহার বলা তো ঠিকই হবে। কলকাতার ভবানীপুর শিক্ষিত মানুষের বাস। কিন্তু বিহারের তুমি যখন গ্রামের দিকে যাচ্ছ,
where people are really poor, where people are in need of money, সেইখানে তুমি তাদেরকে যে স্বপ্নটা দেখাচ্ছ এবং অন্য পার্টিরা, আমি ধরে নিচ্ছি অন্য পার্টিরা যারা ডোল পলিটিক্সে বিশ্বাস করে, তারা যখন ওই ক্যাশের প্রলোভন দেখাচ্ছে, why do you think people will be far sighted and not be myopic? যেটা আমি এখন পাচ্ছি সেটা তুলে নিই, পরের কথাটা পরে এই যে দেখা পুরো যাবে। জিনিসটা তুই বললি আমাকে যে ফার সাইটেড মানুষ না হয়ে প্রচন্ড মায়োপিয়া অফ লার্নিং, যেটা নিয়ে প্রচুর অর্গানাইজেশনাল থিওরিস্টরাও কাজ করেছে। জেমস মার্চের মতো অর্গানাইজেশনাল থিওরিস্ট একসময় মায়োপিয়া অফ লার্নিং নিয়ে কথা বলেছে, অর্গানাইজেশনাল কনটেক্সটে বলেছে। এটা পলিটিক্যাল কনটেক্সটে যদি তুই নিয়ে যাস তাহলে তুই বুঝতে পারবি যে এই জিনিসটা প্রশান্ত খুব না মানে খুব গেঁয়ো ভাষায়, বিহারের গেঁয়ো ভাষায় মানুষের কাছে বলছে। আমি এটাই জানতে চাই কি বলতো, মানে হোয়াট ডিড ইউজ টু টেল দ্য পিপল? মানুষকে এটাই বলছে যে তুমি যদি 10,000 টাকার প্রলোভনে ভোট দাও তাহলে তুমি এখন এডুকেশনের জন্য কেঁদো না, তাহলে তুমি এখন হেলথ কেয়ারের জন্য কেঁদো না। দাদা আমার তো তোমার কাছে এটাই পয়েন্ট, দেখো 2025-এ যখন নভেম্বর মাসেই তো ভোট হলো, হ্যাঁ নভেম্বর মাসে যখন ভোট হলো তখন একদম ধুয়ে মুছে সাফ হয়ে গেল হ্যাঁ জানসুরাজ, ধুয়ে মুছে সাফ। একটাও সিট পাইনি। ধুয়ে মুছে সাফ কাকে বলবি? যা ছিল তাকে ধুয়ে মুছে সাফ আচ্ছা করলো। চলো, মানে হ্যাঁ, খাতাই খুললো না, হ্যাঁ ইট কুডেন্ট ওপেন ইটস অ্যাকাউন্ট। আমার মনে হয় এটা এই কারণেও হতে পারে যে তুমি গ্রামের মানুষের কাছে যে মেসেজটা দিচ্ছ ওটা যে এতটা আইডিয়ালিস্ট মেসেজ, তারা সেটা হয়তো রিসিভই করতে পারে না। আইডিয়ালিস্ট কিভাবে ডিফাইন করছিস? আইডিয়ালিস্ট তোর মনে হচ্ছে যে গ্রামের এটা 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 প্রচন্ড শহুরে একটা ভাবনা চিন্তা থেকে আসছে। এই যে আমি তুই দুজনেই শহরের মানুষ বসে রয়েছি, দুজনের মনে হচ্ছে না গ্রামের লোকজন কিছু বোঝেন না। হ্যাঁ, ওনাদের কাছে যদি আমি এটা বোঝাই এডুকেশন বা হেলথ বা ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট সঠিক প্রসেসে প্ল্যানিং এর মাধ্যমে করব, মানুষ সেটা বুঝতে পারবে না, কিন্তু শহরের মানুষ বুঝতে পারবে। এই অ্যাজাম্পশনটা প্রচন্ড খারাপ। এই অ্যাজাম্পশনটা এই জন্য খারাপ কারণ কি আমি আমার ইনস্টিটিউশনাল ব্যাকগ্রাউন্ড থেকে, আমার পড়াশোনা থেকে, আমার চাকরি থেকে আমি মনে করছি না গ্রামের মানুষ বোকা, আমরা শহরের মানুষরা প্রচন্ড চালাক। হ্যাঁ, কিন্তু তুমি আমাকে একটা কথা বলো দাদা, তাহলে 10,000 টাকা দিয়া যেটা হলো, হ্যাঁ রিমেম্বার 10,000 টাকা যখন মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে গেল, টাকাটা তারা অ্যাকসেপ্ট করেছে ডেফিনেটলি, কিন্তু টাকাটা অ্যাকসেপ্ট করার পরেও তাদেরকে গিয়ে তো ভোটের বাটনটা টিপতে হয়েছে, তারা তাহলে কেন সুরাজকে তখন ভোট করলো না? আবারও বলছি, আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে প্রশান্ত লড়লেই কি তারা ভোট করে দিত? না, এরকম কোনো ব্যাপার না, হয়তো একটু বেশি সিট জিততো, কয়েকটা সিট হয়তো বেশি জিততো, কিন্তু আমার ব্যক্তিগতভাবে ধারণা যে বিহারে পড়ে থাকতে হবে, মানুষকে বোঝানোর জন্য পড়ে থাকতে হবে। প্রশান্তের সবচেয়ে বড় ক্রাইটেরিয়া, মানে সবচেয়ে বড় আমি বলবো স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজ বা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ, সেটা হচ্ছে প্রশান্ত কিন্তু মাটিতে পড়ে থাকে সারা। আচ্ছা, পাটনার কাছে একটা আশ্রম তৈরি করেছেন, সেই আশ্রমে আবাসিকরা থাকেন, সেখানে তিনি যান, গোটা বিহার জুড়ে পদযাত্রা করেছেন, মানুষের সঙ্গে পড়ে আছেন। মানুষ একটা না একটা সময় গিয়ে বুঝতে পারবেন যিনি উনি মানুষের জন্য গ্রাউন্ডে আছেন, পড়ে আছেন, সেটাকে রিওয়ার্ড করবে। 25-এ যেটা সমস্যা ছিল 2025-এর নভেম্বরে, আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে মাত্র 3 বছর গ্রাউন্ডে এসছে। ইনফ্যাক্ট জানসুরাজ তো লঞ্চ হয়েছিল বোধহয় 2025-এর 2 অক্টোবর নাকি 24-এর? 24-এ 2 অক্টোবর সম্ভবত। তো 24-এ 2 অক্টোবর লঞ্চ হয়েছে, 1 বছরের মধ্যে, পার্টি বানানোর 1 বছরের মধ্যে। এত সহজ, মানে রাজনৈতিক ফিল্ড এত সহজ নয়। মানে আচ্ছা, এই ফেজটাই কি করেছিল, মানে তুমি কি ট্র্যাক করেছিল হোয়াট ডিড ই ডু রাইট আফটার, অর আদার হোয়াট ডিড ই ডু আফটার লুজিং বিহার ইলেকশন? আমি যেটুকু দেখতে পেয়েছি সামাজিক মাধ্যমে এবং বিভিন্ন জায়গায়, উনি একটাই মেসেজ ক্লিয়ার করেছিলেন। মেসেজ খুব ক্লিয়ার ছিল যে আমি মাঠ ছেড়ে কোথাও যাচ্ছি না, আমি এখানে পড়ে আছি। আমি এখানে পড়ে আছি। এই মেসেজটা তখনই ক্লিয়ার করে দিয়েছিলেন। হোয়াটস দ্য ওয়ে ahead? মানে এটা আমি তোমাকে জিজ্ঞেস করছি নট অ্যাজ সামবডি হু ওয়াজ ক্লোজলি অ্যাসোসিয়েটেড উইথ পিকে, বাট অ্যাজ সামওয়ান হু ইজ আ স্ট্র্যাটেজিস্ট। তোমার কি মনে হয় হোয়াট শুড বি দ্য ওয়ে ahead ফর জানসুরাজ? এর পরের স্টেপটা কি? এরপরে স্টেপ আমার ব্যক্তিগতভাবে মনে হয় সেটা তো একদম, এটা তোমার what do you think? আমার থেকে অনেক বড় স্ট্র্যাটেজিস্ট উনি, কিন্তু আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হয় যে বাকিপুরকে একটা মডেল বিধানসভা হিসেবে গড়ে তোলা উচিত। হ্যাঁ, আমরা বহু জায়গায় দেখেছি মডেল গ্রাম, মডেল এমনকি গুজরাট মডেলও তো একসময় মডেল হয়েই দেশের কাছে বাকি রাজ্যের জন্য অ্যাপিলিং করে তোলা হয়েছিল। বাকিপুরকে একটা মডেল বিধানসভা হিসাবে সেখানে ডেভেলপমেন্ট করা উচিত, বাকিপুরের মানুষের সঙ্গে পড়ে থাকা উচিত, এবং তার সঙ্গে সঙ্গে জানসুরাজের মানুষ
ভারতবর্ষের প্রত্যেকটা বিধানসভায় নিজেদেরকে ছড়িয়ে দেওয়া উচিত। আচ্ছা, মানে খুব সিম্পল, মানে এখানে খুব বড় স্ট্র্যাটেজি, মানে যেটা জিতেছেন সেটার কথা বলা। বিহারে আরেকটা জিনিস, বিহারের মানুষের কথা বলার বিধানসভায় সুযোগ হয়েছে। প্রশান্ত কিশোর এন্টারিং ইনটু এ অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, উইনিং ফ্রম এ অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি অ্যান্ড এন্টারিং ইনটু অ্যাসেম্বলি in Bihar Assembly itself signifies a important thing, because people will mostly look for the video footages of assembly, what it has talked about. Media will be very curious about it. তো একটা আগ্রহ গড়ে উঠবে এবং বিহারের রাজনীতি নিয়ে চর্চা শুরু হবে। আজকে ডিজিটাল কমিউনিকেশনের যুগে একটা ক্লিপ ভাইরাল হতে বেশিক্ষণ সময় লাগে না। ইট ক্যান রিচ দ্য ভিলেজেস অ্যাজ ওয়েল। হ্যাঁ, যদি তোমার কথা রেজোনেট করে তাদের সাথে। একটা জিনিস কি, আরবান রুরাল যে ডিভাইড, এই ডিভাইডটা কিন্তু মুছে গেছে এই ডিজিটাল কমিউনিকেশনের যুগে। এটা তুমি ফিল করতে পারতে যখন তুমি গ্রাউন্ডে কাজ করছো? না, আমি খুবই প্রিলিমিনারি সময়ে কাজ করেছি, সেই সময় এতটা ফিল করা যেত না, কিন্তু মানুষের মধ্যে একটা উৎসাহ ছিল। লালু প্রসাদ যাদবকে বিহারের মানুষ দেখে ফেলেছিলেন একটা লম্বা সময়। আমরা যখন কাজ করতে যাচ্ছি প্রথম, তখন 15 বছর নীতিশ কুমারকে দেখে ফেলেছেন। ঠিক আছে, সেই মুহূর্তে বিহারে কোনো মুখ নেই, আজকেও মুখ নেই বিজেপি সেই অর্থে, সম্রাট চৌধুরী মুখ্যমন্ত্রী ছাড়া। তো সেইখানে সব ধরনের পলিটিক্স মানুষ টেস্ট করে ফেলেছেন এবং বিহারের মানুষ কিন্তু প্রশান্তকে নিজের সন্তান ভাবতেন, যে প্রশান্ত গেছেন, উনি কাজ করেন বিভিন্ন লোকজনের, ওনাদের মধ্যে বিহারের মানুষের মধ্যে কিন্তু জাতিগত প্রাইডটা রয়েছে। জাতি মানে নিজের জাতির মানুষ একজন অন্য জায়গায় গিয়ে কাজ করছেন, এটা নিয়ে যথেষ্ট গর্ব রয়েছে ওনাদের। জাতি বলতে তুমি স্টেট বোঝাচ্ছ তো এখানে? স্টেট 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 মানে আমি জাতিসত্তার আত্মনিয়ন্ত্রণের মধ্যে কাস্ট আসছে না, আমি বলছি জাতিসত্তার বাঙালি জাতির আত্মনিয়ন্ত্রণ, বিহারি জাতির আত্মনিয়ন্ত্রণ, বিহারি জাতি হিসাবে তাদের মধ্যে সেই গর্ববোধ ছিল এবং একটা গ্যাপও ছিল। নীতিশ এবং লালু দুজনকে টেস্ট করে নেওয়ার পর একটা গ্যাপও ছিল। আচ্ছা, এটা তো পলিটিক্যাল চর্চা হলো, এবার তোমাকে পার্সোনালি জিজ্ঞেস করছি, তুমি যতটা টাইম পিকের সাথে কাটিয়েছো, হ্যাঁ, তোমার লার্নিং কি ছিল? মানে দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং দ্যাট ইউ লার্ন ফ্রম হিম। ডিসিপ্লিন। যেরকম একটু বোঝাও, একটা এক্সাম্পল দাও। খুব ইন্টারেস্টিংলি, ধর পদযাত্রা করতো, কোনোদিন এরকমও থাকতো 16 কিলোমিটার 17 কিলোমিটার 20 কিলোমিটার হাঁটছে, মানুষের কাছে যাচ্ছে, বক্তব্য রাখছে, কথা বলছে, রাতে ফিরে আসছেন। নিজের যারা কর্মী সমর্থক, তখন তো কর্মী সমর্থক তৈরি হচ্ছে, কর্মী সমর্থকদের সঙ্গে কথা বলছেন, রাতে মিটিং হচ্ছে তাদের মধ্যে, যে তারা কি বুঝলেন বিভিন্ন মানুষদের সঙ্গে কথা বলে। সেটা সকালে, এবার সেটা চলছে কতক্ষণ অবধি, সেটা 11টা 12টা অবধি চলছে, রাত্রিবেলা 12টা অবধি চলছে। তারপরে ইন্টারনাল টিমের সঙ্গে একটু কথা বললে, তারপরে আবার সকালবেলা, পরের দিন সকালবেলা ঠিক একদম ভোরবেলা উঠে গিয়ে আবার সেই যেখানে ক্যাম্প বসছে, সেটাও আশ্রমের মতোই ছিল, ক্যাম্পটা মুভ করে করে যেত, তো সেখানে আবার মানুষদের সঙ্গে, যারা গ্রামের লোকজন দেখা করতে এসছে তাদের সঙ্গে কথা বলছেন, আবার 10টা থেকে বেরিয়ে পড়ছেন। এটা ক বছর করেছিল? 2 বছর কনস্ট্যান্ট এভরিডে? মাঝে মাঝে ব্রেক নিয়েছেন, মাঝে মাঝে কোনো গ্রামে 2 দিন থেকেছেন, 3 দিন থেকেছেন, কিন্তু মোস্টলি 2 বছর। মানুষ হিসেবে প্রশান্ত কিশোর কিরকম? দেখ, আমার মানুষ হিসেবে সেইভাবে ইন্টারাকশন তো খুব মানে একদম বন্ধু ছিল এরকম তো নয়। মিটিং হতো, সেই মিটিংয়ে অনেকেই থাকতো, আমিও থাকতাম মিটিংয়ে। খুব ক্ল্যারিটি ভালো, প্রচন্ড, যে কোনো বিষয়ে ক্ল্যারিটি ভালো, স্ট্র্যাটেজিক ডিসিশন মেকিংও ভালো। কোনো স্ট্র্যাটেজি যদি সেই মতো কাজ না করে, সেটার জন্য ওনারশিপ নিতে পছন্দ করেন, যে ঠিক আছে, ইটস হ্যাজন্ট ওয়ার্ক দ্য ওয়ে ইট শুড হ্যাভ বিন। উনি তো, আমি যে সিস্টেমে কাজ করতাম সেই সিস্টেমের গ্লোবাল ম্যানেজার। রাইট। উনি বড় অংশ হোল্ড করতেন, এবং সত্যি কথা বলতে তুইও কাজ করেছিস সেই স্পেসে, একদম। তো এই পলিটিক্যাল কনসাল্টিং ডোমেনে উনি কিন্তু এখনো মানে পায়োনিয়ার, মানে একটা পার্টিকুলার মার্কেট ক্যাটাগরি বলি আমরা, তো মার্কেট ক্যাটাগরিতে একটা ক্যাটাগরি লঞ্চ হচ্ছে, সেটা বড় ক্যাটাগরি, সেই ক্যাটাগরিতে যিনি ইন্ডিয়াতে সেটাকে এস্টাবলিশড ওয়েতে শুরু করলেন। এরকম নয় যে প্রশান্তি প্রথম পলিটিক্যাল কনসালটেন্ট ছিলেন বা পলিটিক্যাল কনসাল্টিং এটাই প্রথম, এর আগেও ছিল, কিন্তু ডিফাইন্ড ওয়েতে প্রথম শুরু হলো এটার মাধ্যমে। দেখ, আমি প্রশান্তের খুব ফ্যান টাইপের ছিলাম, মানে আমি যখন। কেন ছিলে ফার্স্ট এইটা বল? রাজনৈতিক, প্রথম কথা হচ্ছে রাজনীতি নিয়ে সবাই একটা ফ্যাসিনেশন থাকে, অধিকাংশ লোকের একটা ফ্যাসিনেশন থাকে, তো বিশেষ করে বাঙালি মানুষ যারা কলকাতায় পড়াশোনা করেছে প্লাস বাইরে পড়াশোনা করে, তাদের মধ্যে একটা ফ্যাসিনেশন থাকে, রাজনীতিটা কি বুঝবো, মানুষ রাজনীতিতে যেতে চায় না।
যে রাজনীতি দেখেছে, যে সেই অর্থে রাজনীতি কি সবাই একটা প্রত্যক্ষ করে। একটা দূরত্ব তৈরি হয়েছে দূরত্ব- অনেক কারণে। দূরত্ব তৈরি হয় অনেক কারণে, কি বোমা, গুলি, হ্যাঁ, মানুষ, সন্ত্রাস, লুট, প্রচুর কিছু নিয়ে তৈরি হয়েছে। কোথাও গিয়ে প্রশান্ত, যখন আমি কলেজে পড়ছি বা মাস্টার্স করছি যে সময়, তখন আমি যেটা বুঝতে পারি যে প্রশান্ত কোনোভাবে সেটার একটা কর্পোরেট দিকটাকে তুলে, মানে পলিটিক্যাল কনসাল্টিং অ্যাজ এ ডোমেন ইভলভ হওয়া শুরু হলো। প্রচুর আমাদের মতো লোকজন যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বিভিন্ন সেন্ট্রাল ইনস্টিটিউশন থেকে পড়াশোনা করেছে, তারা গিয়ে তাদের সঙ্গে যোগ দেওয়া শুরু করলো। ডেটা স্ট্র্যাটেজি মেকিং, ব্রেন স্ট্রমিং, একটা গিয়ে খুব শহুরে পরিভাষায় যেগুলো আমরা বুঝি, সেটা একটা রাজনীতিতে করার সুযোগ আসছে। তাকে দেখছি টিভিতে, এবং এটাও দেখবি তুই যে প্রচুর মিডিয়া চ্যানেল যারা তথাকথিতভাবে প্রচুর লোকের ইন্টারভিউ নিয়ে বেড়ান, প্রশান্তের কিন্তু ইন্টারভিউয়ের সংখ্যা প্রচুর বেশি, এবং খুব মিডিয়া ফ্রেন্ডলি। হ্যাঁ, খুব মিডিয়া ফ্রেন্ডলি, মিডিয়া ট্রেন্ডও, এবং যেভাবে উত্তর দেন সেটাও একটা প্রশংসনীয়। অঞ্জনা ওম কাশ্যপের সাথে একটা ইন্টারভিউ আছে, দেখো কোনোদিন, ঠিক বিহার ইলেকশনের আগে। হ্যাঁ, মানে অঞ্জনা বলছে যে দে আর প্রবলি টকিং ইন আ ওয়ে, যে অঞ্জনা বলছে তুমি কতটা বিহারি প্রুভ করো, এন্ড হি ওয়াজ না, এই সেম সেম টাইপের ইন্টারভিউ চিত্রা ত্রিপাঠীর সঙ্গেও রয়েছে। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা। চিত্রা ত্রিপাঠীর সঙ্গে। এবার মিডিয়া যে পোক করে, অনেক সময় কি মিডিয়ার পোকের মধ্যে অনেকে হারিয়ে যায়। প্রশান্তকে দেখবি না তুই, ও তো ফ্রন্ট ফুটে ছয় মারে। হ্যাঁ, ফ্রন্ট ফুটে এইগুলো কি তখন তার আগে থেকে, মানে যখন আমি জয়েন করছি তার আগে থেকে আমি দেখে দেখে অভ্যস্ত। এবার আমার তখন ইচ্ছা ছিল একটা সেন্ট্রাল ইনস্টিটিউশনে আমি এমনি পিএইচডির কাজ করব বা রিসার্চের কাজ করব, সেটা তখন ইচ্ছা ছিল। ঠিক আছে, সেটা ছেড়ে ব্যাংকের একটা ব্যাংকের থেকে অফার এলো মুম্বাইয়ের যোগদান করার। সেসব ছেড়ে আমি সেই সময় ওই সংস্থাটির সঙ্গে গিয়ে যুক্ত হলাম, এবং সেখান থেকে বিহার গেলাম। ঠিক আছে, পরে ছেড়েও ছিলাম অবশ্য, সেই রিসার্চের কাজে যুক্ত হব বলেই সেখান থেকে বেরিয়ে এলাম। তো আমি বেরিয়ে এসেছি ধর 2025-এর মে মাসে। বেরোলে কেন? মানে তুমি তো প্যাশনেট মনে হচ্ছে খুব শুনে মানে তুমি কেন, আমাদের মতন যারা যারা পলিটিক্যাল বাজে কথা। কনসাল্টিং এ আছে, এক মিনিট, লেটস বি অনেস্ট, হ্যাঁ, আমরা তো কি আর মানে আমরা কেউই তো বোধহয় পলিটিক্যাল সায়েন্স পড়ে যাইনি, উই আর ফ্রম ডিফারেন্ট ডিফারেন্ট ফিল্ডস। পলিটিক্যাল কনসাল্টিং ঠিক সেই জিনিসটা দেয়, একটা কোথাও গিয়ে তোর হাতে পলিটিক্সটাকে একটু দূর থেকে একটু ভালোভাবে ইম্প্যাক্ট মেক করার একটা অপশন দেয়। কিন্তু if not carefully driven, if not carefully handled, it can be misused also. ইয়েস, উই নো দ্যাট। তোরা এখন ইন্ডাস্ট্রিতে আছিস, আরো বেশি বেটার বুঝতে পারবি। খুব ভালো করে হ্যাঁ, বুঝতে না, পারি। সেই সব কারণে আমি ছাড়িনি। ঠিক আছে, ওই বাজে আমি একদম, হ্যাঁ, মানে খুব, তুমি যখন ছেড়েছো সেই সব কারণ তৈরি হয়নি, সে কারণ তো তৈরি হয়েছে অনেক পরে। হ্যাঁ, আমি খুব ভালো সময় ছেড়েছি, আমি খুব ভালো সময় ছেড়েছি। হ্যাঁ, ব্যক্তিগতভাবে যদি বলি, এটা খুবই খারাপ লাগবে শুনতে, আমি খুবই ভালো সময় বাট ছেড়েছি। তুমি ছাড়লে কেন? अगेन দ্যাটস দ্য কোয়েশ্চেন। আমার রিসার্চ করার কথা ছিল, রিসার্চ আমি করতে চেয়েছিলাম, যে রিসার্চে যাব একটা সময়, গিয়ে রিসার্চ করব। এমনি বিজনেস কনসাল্টিং করতে করতে অনেক ফার্মের সঙ্গে, তুই নিজেও জানিস যে অনেক ফ্যামিলি বিজনেসের সঙ্গে, অনেক ফার্মের সঙ্গে আমি বিজনেস কনসাল্টিং করি, তারা আমার কাছে আসে, সেই হিসাবেও নাম ছিল। সেটাও ধীরে ধীরে বাড়ছিল, সেটার কারণেও, প্লাস একটা স্যাচুরেশন হয়ে গেছিল 3 বছর, 3.5 বছরে এই ফিল্ডে অন্তত স্যাচুরেশন হয়ে গেছিল। আমি অনেকগুলো স্টেটে গেছি, কোনো এক সময় বিহারে গেছি, কোনো এক সময় ঝাড়খণ্ডে গেছি, কোনো এক সময় অন্য স্টেটে গেছি, তো প্রচুর অনেক টুকরো টুকরো স্টেট গুলো দেখে ফেলেছিলাম। তো তাতে, তবে সবচেয়ে লম্বা সময় বিহারেই ছিল। ঠিক আছে, সেখানে লার্নিং এক্সপিরিয়েন্সও ভালো ছিল। পশ্চিমবঙ্গেও ছিলাম আমি, বেঙ্গলেও ছিলাম। তো তারপরে আমি ছেড়ে দেওয়ার ডিসিশন নিই যে এবার একটু ডিটাচ হওয়া দরকার, কারণ কি নেক্সট কিছু একটা করা। স্যাচুরেশন না বার্নআউট, এই কোয়েশ্চেনটা আমি জিজ্ঞেস করছি কারণ আমরা যে ডোমেনে আছি সেখানে বার্ন আউটের একটা খুব সিম্পল সমাধান আছে আমার যেটা মনে হয়। ইলেকশন আসে, সেখানে তুই কাজ করিস, তুই তিন মাস তো কি হয় তুই জানিস? জানি না, ঠিক আছে, জানি না কি হয়, হ্যাঁ, ওই তো, মানে অফিসেই থাকি। হ্যাঁ, এবার কি হয় জানিস না, শেষ হয়ে গেল, তারপরে তুই ধর তোর এখনো চোখে মুখে কালির দাগ আছে, কারণ কি তোর এই জাস্ট গেল ঝামেলা। কিন্তু এবার ধর কাজ করলি, তারপরে বার্ন আউটটা হিল করার জন্য 3 মাস এনাফ, তারপরে তুই বার্ন আউট হিল হয়ে যাবে।
আমি যখন 2025-এ ছাড়ছি মে মাসে, তার আগে কোনো ইলেকশনও ছিল না। আমি খুব মানে বার্ন আউটের প্রশ্নই ছিল না। আমি খুব ঠান্ডা মাথায় ডিসিশন নিয়ে তখন ছেড়েছিলাম। ব্যক্তিগতভাবে বলছি, আমি খুব এনজয় করেছি ওই ডোমেনটায় কাজ করতে। আমি মনে করি যে পলিটিক্সে দেখ একটা জিনিস, দুটো দলের মধ্যে বন্দুক নিয়ে লড়াই হচ্ছে, তার থেকে ভালো ডেটা নিয়ে স্ট্র্যাটেজি নিয়ে লড়াই হচ্ছে, সেটা বেটার। ঠিক আছে, কিন্তু এটাও ঠিক যে পলিসি লেভেল ইন্টারভেনশন যদি মানুষের পক্ষে হয় তাহলে কেন হয়? কোনো দলকে যদি তুই জেতাতে পারিস যে ভালো পলিসি মেক করে, মানুষের জন্য ভালো পলিসি করে, তার থেকে বড় ইম্প্যাক্ট কিছু নেই। ইটস নট অলওয়েজ নেসেসারি যে যে পার্টিটাকে আমি জেতাচ্ছি বা যে পার্টির জন্য আমি কাজ করছি সে যদি জিতে যায়, সে গিয়ে এমন কিছু তোমার পলিসি নিয়ে আসবে যেটাতে মানুষের জীবনে সত্যি উন্নত হবে। দ্যার ইজ নো গ্যারেন্টি টু দ্যাট। না না, আরে কেউ তো, এটাও তো একটা জিনিস যে আমি পলিটিক্যাল কনসালটেন্ট হিসাবে প্রশান্তের সঙ্গে মানে বিহারে যতক্ষণ কাজ করেছি সেটা আলাদা ব্যাপার। ওখানে একটা নতুন পলিটিক্যাল পার্টি তৈরি হচ্ছে, যে কেউ এক্সাইটেড থাকবে যে একদম, আরে তার তো কোনো পুরোনো প্যাকেজ নেই, তার তো কোনো করাপশন নেই, তার তো কোনো খারাপ নেই। তো সেখানে কিন্তু যখন যখন অন্য পার্টি হয়ে কাজ করছিস, সেখানে তোর তুই তার সঙ্গে অ্যাটাচ নোস, তুই ইউ আর নট এ সাপোর্টার অফ দ্যাট পার্টি। ঠিক আছে, তোকে তো কাজটা প্রফেশন হিসাবে করতে হবে, কিন্তু তোর কোথাও ছোট ইম্প্যাক্ট মেক করারও জায়গা রয়েছে। আমি বলছি বাকি প্রফেশনের থেকে একটু বেটার ইম্প্যাক্ট মেক করার জায়গা রয়েছে। সেটা সত্যি কথা। হ্যাঁ, সেটা খুব মিনিস্কিউল লেভেলে হলেও আছে যে হ্যাঁ তুমি কিছু একটা রেকমেন্ড করলে, তারা তো তোমার ক্লায়েন্ট হয়তো সেটা করে দিল ভোট ব্যাংক ভেবেই, বাট অ্যাটলিস্ট করে তো দিল। হ্যাঁ, কিন্তু একটা জিনিস কি, পলিটিক্যাল কনসালটেন্ট দেখ, আজকের দিনে আমি যতই আমি মানে বলি যে যারা পলিটিক্যাল কনসাল্টিং এ আজকে ডেটে আছে, তারা যুধিষ্ঠিরের মতো একটা ভাব নিয়ে চলবে। এবং যুধিষ্ঠির হলে তো হয় না, পলিটিক্স তো শ্রীকৃষ্ণ করে, ইফ ইউ নো হোয়াট আই মিন। হ্যাঁ, কারেক্ট, সাম দাম দণ্ড ভেদ। আমি থাকার সময় যদি তুই তখন জয়েন করতিস, তাহলে এগুলো নিয়ে খুব ইনডেপথ চর্চা করা যেত ভেতরে বসে, মানে যেগুলোকে কর্পোরেট গসিপিং বলে, সেই গসিপ করা যেত যে এইগুলো নিয়ে কি হচ্ছে, কি কোনো ব্যাড লাক সিনিয়র পাইনি এরকম। হ্যাঁ, আই ডেফিনেটলি ভালো সিনিয়র ছিল, তুই কেস খাওয়াবি আমাদের। না না, ঠিক আছে, আমার ছিল ভালো সিনিয়র, আমি বলছি না, কিন্তু এইরকম ভালো সিনিয়র পাইনি। ফোন করে এবার লোকে বলবে যে না, কিন্তু আমার ব্যক্তিগত ধারণা যে এটা করা যায়, মানে করা যায় বলতে একটা ইম্প্যাক্ট কোথাও গিয়ে একটা ক্রিয়েট করা যায়। সব সময় যে খুব পজিটিভ ইম্প্যাক্টই হবে এরকমটা না, কিন্তু দিনের শেষে আবারও বললাম যে পলিটিক্যাল কনসাল্টিং কে একটা পার্টি হায়ার করে জেতার জন্য। ঠিক আছে, পার্টি সেই অবজেক্টিভ না দেখতে পারলে পলিসি তুমি যাই বানাও, পার্টি তোমার কাছ থেকে অ্যান্সার চাইবে। তোমার গ্যাপ কতদিন হলো পলিটিক্যাল কনসাল্টিং থেকে? 1.5 বছর প্লাস। 1.5 বছর প্লাস। লুকিং ব্যাক 1.5 বছর, কি কি মিস করছো? স্যার কিছুই মিস করি না। দুপুরবেলা ভাত খাই আমি, দুপুরবেলা ভালোভাবে ভাত খাই, কাজ করতে যাই, যেটুকু রিসার্চের কাজ থাকে সেটা করি। যাদের সঙ্গে যে বিভিন্ন ফ্যামিলি বিজনেস, বিভিন্ন অর্গানাইজেশন এমনি টাচ রাখে, তাদের সঙ্গে কথাবার্তা বলি, কিছু লেখালেখির কাজ করি, ব্যাস ওইটুকুই। আমি দেখ খুব প্রথম দিকে খুব উইথড্রল সিনড্রোম মতো হতো। আমার এক খুব পরিচিত ছিল সতীশ বলে, আচ্ছা, ঠিক আছে, তো আমার সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল। তো আমি ছাড়ার আগে ফোন করি 2025 এপ্রিল মাস নাগাদ, ঠিক আছে, এপ্রিল মাস নাগাদ আমি ফোন করি। তখন আমি রিসার্চে মানে পিএইচডি তে চান্স পেয়ে গেছি। তখন আমি এপ্রিল মাস নাগাদ ফোন করে জিজ্ঞেস করি যে এরকম ছাড়ছি, তো বলে কেন ছাড়ছিস, বললাম না ছাড়ছি, এবার তো হয়ে গেছে। ও তো প্রথম কথা তো এটা ছিল, ও তো 10 বছর থেকেছে, ও তারপরে ছেড়েছিল, ঠিক আছে, দিল্লি ইলেকশনের আগে আগে ছেড়েছিল। তো ও বললো যে 3.5 সাল মেই হো গিয়া, মেরা তো হো গিয়া ভাই, ঠিক আছে। তাই বললাম ঠিক আছে ছেড়ে দিচ্ছি। তখন বললো একটা জিনিস মাথায় রাখিস, মানে হিন্দিতেই বললো একটা জিনিস মাথায় রাখিস যে এই যে প্রচুর ফোন আসতো সেটা আর আসবে না, সেটার জন্য একটু হ্যাঁ, আমাদের যা ফোন বাজে, বাপ রে বাপ। বাট কামিং ব্যাক টু দ্য প্লেস ওয়্যার উই স্টার্টেড, বিহার। আমি জয়েন করেছি, জয়েন করার 3-4 মাসের মধ্যেই বিহার চলে গেছি। তো সেখানে বিহারে গিয়ে যেটা বুঝতে পেরেছিলাম, একটা ওই ফিলটা পাবি ওখানে পিআরআই স্ট্রাকচারে, মানে পঞ্চায়েত প্রধান যে রয়েছে, মানে মুখিয়া সারপঞ্চ যারা রয়েছে তারা কিন্তু বেশ প্রভাবশালী লোক। তাদের বাড়িতে যাবি, বড় উঠোন,
তারা বসে রয়েছে, ক্যা ভাইয়া ক্যা ইয়ে করনা है। এবার সব জায়গায় ডিফারেন্ট। আমি বিহারের সবচেয়ে ছোট জেলাতেও গেছিলাম, শিওর, সীতামারির পাশে। সীতামারি কিন্তু সীতা মায়ের জন্মস্থান, আচ্ছা ঠিক আছে। আচ্ছা। সেখানে সীতামা মানে কথিত আছে পালকি করে সীতামা যাচ্ছেন একটা জায়গায়, জানকী মন্দিরের কাছেই একটা জানকীপুরে সেই পালকি দাঁড়িয়েছিল, সেটা নিয়েও কথন আছে। মানে বিহার কিন্তু খুব সুন্দর কালচারালি। বৈশালী কিন্তু প্রথম ওয়ার্ল্ডের ফার্স্ট ডেমোক্রেটিক স্টেট। আচ্ছা আচ্ছা। বিহারের বৈশালী, পাটনার কাছেই বৈশালী একটা জেলা। তো সেই জেলার মধ্যে একটা খাস বৈশালী জায়গা রয়েছে, নালন্দা রয়েছে বিহারে। বিহারের যদি এই দিকটা ধরিস, যেখান থেকে পদযাত্রা শুরু হয়েছিল, পশ্চিম চম্পারণ, পূর্ব চম্পারণ, নিচে সারান, সিওয়ান, গোপালগঞ্জ, এইদিকে সীতামারি, শিওহর, আর কিছু জেলা আছে যেগুলো বাংলার খুব ঘেঁষা, যেমন হচ্ছে আরারিয়া, কাটিহার, পূর্ণিয়া, এগুলো হচ্ছে বাংলা ঘেঁষা। এখানে কাটিহার ফাটিহারে তুই প্রচুর বাঙালি পেয়ে যাবি। আচ্ছা, ঠিক আছে। পাটনাতেও বাঙালি কিন্তু এক সময় প্রচুর ছিল। সম্ভবত ডক্টর কোন একটা ডাক্তারবাবুর নামে, যিনি পাটনায় ডাক্তার ছিলেন, ডক্টর ভট্টাচার্য সম্ভবত, তার নামে একটা স্ট্রিটও রয়েছে পাটনায়। তো একটা যে আমরা ডিভাইড ফিল করি যে বেঙ্গল এবং বিহারের মধ্যে একটা টেনশন কাজ করে, আমি কিন্তু ব্যক্তিগতভাবে দেখ, আমি বিহারে যেহেতু ছিলাম 1.5 বছর, আমার কিন্তু সেই টেনশন, আমার বরঞ্চ বিহারের লোকজনের সঙ্গে দেখা হলে, কখনো ট্যাক্সিতে যাচ্ছি, সেখানে কেউ চালাচ্ছেন বিহারি, তার সঙ্গে কথা হলো বলে, এবং আমি এক চান্সে বলি যে কিতনে গো জিলা হে বিহার মে, বলে বলছে होगा भैया 36 गो। हम बोले 38 गो जिला है। बोले मैं 38 के 38 गो जिला घूमे हैं, आप घूमे हैं? बोले नहीं भैया। जब बिहार से है क्या? बोला हम बिहार से नहीं है, लेकिन आपसे ज्यादा घूमे हैं। তো ওই জিনিসটা আমার বিহারের সঙ্গে, বিহারে কিন্তু খুব মজার, আমার কিন্তু প্রচন্ড এনহ্যান্সিং। কারণ কি দেখ, আমি সেই অর্থে বেঙ্গলের বাইরে বেরিয়েছি, এমটেক করার সময় গেছি, আইআইটি গেছি গুয়াহাটি। তাছাড়া বেঙ্গলের বাইরে সেই অর্থে গিয়ে থাকিনি প্রচুর দিন, এমনি কাজে গেছি, কনফারেন্সে গেছি, দিল্লি গেছি, আহমেদাবাদ গেছি, ব্যাঙ্গালোর গেছি বিভিন্ন সময়, কিন্তু থাকিনি। 1.5 বছর টানা ওই গ্রাউন্ডে থাকা, এটার একটা কিন্তু, হ্যাঁ, অফকোর্স একটা ইম্প্যাক্ট তো থেকেই যাবে। এবং বিহারের প্রত্যেকটা লোক পলিটিক্যাল, প্রত্যেক মানে মানে অধিকাংশ যারা, মানে একটা জিনিস কি আছে বিহারে, খুব বেশি পাটনা ছাড়া বাকি জায়গায় মহিলাদের খুব বেশি মানে গ্রামের আলোচনা সময় দেখবি না, বা সোশ্যাল পার্টিসিপেশন কম বলাটাও ভুল, কারণ কি আমি সেই অর্থে বার্থডে পার্টি যাইনি কোনোদিনও। সীতামারিতে কোনোদিনও বার্থডে পার্টি হয়েছে সেটাতে যাইনি, সেটা হয়তো আছে, কিন্তু রাজনৈতিক চর্চার জায়গায় কম। ছেলেরা চর্চা করে, কিন্তু প্রত্যেকে রাজনৈতিকভাবে খুব সচেতন, খুব গভীরভাবে সচেতন। আরে বিহার থেকেই তো জয়প্রকাশ নারায়ণ তো সম্পূর্ণ ক্রান্তির ইয়ে দিয়েছিলেন, বিহারে বৈশালীর মতো ডেমোক্রেটিক, মানে বিহারেও অনেক কিছু জানার বোঝার মতো জায়গা রয়েছে। জানসুরাজে উমেন পার্টিসিপেশন তুমি কিরকম দেখেছিলে সেই সময়? দেখ, আমি যখন ছিলাম তখন ভালো উমেন পার্টিসিপেশন ছিল, এখন তো দেখছি আরো বেটার করেছে, এবং মহিলা একটা উইংই রয়েছে সেখানে। এটা কি পিকের প্রিডিফাইন্ড এজেন্ডা ছিল যে আমি এই উইমেন পার্টিসিপেশন যেটা যেটা এতদিন আন্ডার রিপ্রেজেন্টেড বা রাদার সাপ্রেসড বলতে পারি পলিটিক্যালি, সেইটাকে আমি চেঞ্জ করব, এটা কি ছিল? না, তো পিকে প্রত্যেকটা ফ্রন্টে কাজ করেছে। মানে পিকে যুবকদের জন্য ক্লাব তৈরি করার জন্য ক্যারাম, ব্যাট, বল, এইসব সরঞ্জাম প্রোভাইড করেছে এক সময়, যে তোমরা গ্রামে গ্রামে ক্যারাম খেলার, মানে খেলাধুলার প্রতি একটু আগ্রহ তৈরি করো, সেখান থেকে পড়াশোনা হয়ে যাবে। মহিলাদের জন্য বিভিন্ন মানে এনগেজমেন্ট, কমিউনিটি বিল্ডিং এর কাজ করেছে। এটা তো দেখ, পিকে যাদের সঙ্গে কাজ করেছে তাদেরও অনেক স্ট্রেংথ কিন্তু মহিলা ভোট ছিল। সে তুই নরেন্দ্র মোদী থেকে মমতা ব্যানার্জি, প্রত্যেকেরই মানে স্ট্রেংথ কিন্তু মহিলা ভোট একটা বড় স্ট্রেংথ ছিল। অফকোর্স সেখানে গিয়ে আমার মনে হয় না যে উনি ভেবে দেখেননি, এরকমটা ভেবে দেখেই করেছেন। শুভদীপ দা, এবার আমাদেরকে ক্লোজ করতে হবে। তো দেখো, তুমি প্রথমে বললে ইউর আ ফ্যান অফ পিকে, তারপর তোমার সাথে কথা বলতে বলতে এটা খুবই এভিডেন্ট, এবং কথা না বললেও আমি জানি যে ইউর ভেরি প্যাশনেট অ্যাবাউট পলিটিক্স। কিন্তু তুমি এখন এই পলিটিক্যাল কনসাল্টিং এবং পলিটিক্স, এই দুটো ডোমেন থেকেই অনেকটা দূরে। আমি কোনোদিনই পলিটিক্সে ছিলাম না। পলিটিক্যাল কনসাল্টিং তো মানে পলিটিক্যাল কনসাল্টিং, তুমি এরকম আমার দ্রাবিড় কবে থেকে হয়ে গেলে বস? তুমি তো সেওয়াক ছিলে। আমি দ্রাবিড় হয়ে গেছি, কারণ কি হতে হবে, কারণ কি 25-এর পর থেকে আমি দেখেছি দ্রাবিডিয়ান পলিসি বেটার। ঠিক আছে, দ্রাবিডিয়ান মানে দ্রাবিডিয়ান
দ্রাবিড় বুঝতে পারছি। দ্রাবিড় হিসাবে খেলাটাই বেটার। ধীরে খেলো। 26-এ গিয়ে আমার থিওরি প্রুভ হয়েছে যে আমি তখন দ্রাবিড় হিসাবে খেলেছিলাম বলে। But coming back to the question, do you ever intend to rejoin the political consulting domain or maybe become a part of active politics? এই মুহূর্তে তো পলিটিক্যাল কনসাল্টিং ডোমেনে ফেরত যাওয়ার মতো এই মুহূর্তে চিন্তা নেই, লেকিন কাল क्या है, कल क्या कल होगा, किसने देखा है? कल क्या होगा किसने জানা। লেকিন কিন্তু তুই যদি রাজনীতিতে নামার কথা বলিস, না মানে আমি রাজনীতিতে নামলে সুবিধাটা কি হবে? শিক্ষিত মানুষ তুমি, যেটা আমার আমার অ্যাজ আ ফরগেট মাই প্রফেশনাল অ্যাসপেক্ট, আমি তো একজন ইলেক্টোরেটও, আমি তো ভোটও দিই। আমি এমন একজন রাজনীতিবিদকে তো স্বাগত জানাবো যে শিক্ষিত মানুষ। আমি ওই যে বললাম, আমি একটা সময় যদি চেষ্টা করি যে মানুষ কি ভাবছে, মানুষ কি বুঝছে, মানুষের কি সমস্যা সেগুলো বোঝার তৈরি করার, সেগুলো মানে আজকের ডেটে আমার কোনো অ্যাসপিরেশন নেই যে আমি পলিটিক্সে যাব বা আমি পলিটিক্সে যেতে চাই, সেরকম কোনো অ্যাসপিরেশন কিন্তু আজকের ডেটে আমার নেই। বুঝতে পারলি কি বললাম? আজকের ডেটে সেই অ্যাসপিরেশন নিয়ে কিন্তু আমি চলি না, কিন্তু তার মানে এই নয় যে আমি সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দিচ্ছি। কখনো যদি মনে হয় যে মানুষের জন্য কাজ করার সুযোগ রয়েছে বা বুঝতে পারছি, সত্যি বুঝতে পারছি যে মানুষ কি চাইছে বা কি একটা গ্যাপ রয়েছে, সেই গ্যাপে আমি গেলে সুবিধা হবে বা আমি কারুর সঙ্গে গেলে বা কারুর সঙ্গে ইয়ে করলে সুবিধা হবে, সেটা কারণ কি দেখ, আমি পলিটিক্যাল কনসাল্টিং 3.5 বছরই মাত্র করেছি, তাছাড়া বাকি জীবন জুড়ে প্রফেশনাল কেরিয়ারেই বিভিন্নভাবে যুক্ত ছিলাম। ফ্যাসিনেটিং জিনিস, করার মতো জিনিস, পলিটিক্স করলে করা যায়। আমার তো মনে হয় তোর আমার থেকে আগে পলিটিক্স। হ্যাঁ সেটাই আমি কি সিম্বল নেবো বলো তো? আমি বলবো কি সিম্বল? বলো। হ্যাঁ, একটা চেয়ার, আচ্ছা একটা চেয়ার গদি ছাড়া। আচ্ছা, এখন তো তোদের মিডিয়া লাইনে তো এখন নাইস নাইস। গদি ছাড়া কাঠের চেয়ার। সৌদীপ দা, এইরকম আড্ডা আরো হতে থাকুক, হ্যাঁ। and we must be meeting to talk about more politics, more society, more culture. হ্যাঁ, until or unless you are forcing me to join political consulting again, No, I am not forcing anybody to join anywhere. Be happy where you are. চলো, হ্যাঁ, চল again, টাটা, goodbye. টাটা, টাটা। টাটা।